বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু কিশোরদের হাতে উঠছে মুজিব গ্রাফিক নভেলের ষষ্ঠ পর্ব খাজার কারসাজি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে এই কমিক্স বুক সিরিজের প্রকাশক CRI। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। সবশেষে খবর আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। শুরুতে জানাচ্ছি শিরোনাম। উন্নত দেশের জন্য শিশুদের যোগ্য করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। দ্বিতীয় ধাপে ভোটের জন্য প্রস্তুত ১১৬ উপজেলা, ৩ পার্বত্য এলাকায় সেনা, অনিয়মে কড়া ব্যবস্থা। ক্রাইস্টচার্চ হামলায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী ট্রমার শঙ্কা, পর্যবেক্ষণে রাখার পরামর্শ চিকিৎসকের। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে রাষ্ট্র নিয়ে অস্থিরতা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের। ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা অর্থনীতিতে উন্নত ও ক্ষুধামুক্ত দেশ গড়তেই কাজ করছে সরকার। বলেন, ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুকে কখনোই মুছে ফেলা যাবে না। পথে চলি, চোখে নীল আকাশ। মধুমতি পাড়ের টুঙ্গিপাড়া সারা বিশ্বে পরিচিত বঙ্গবন্ধুর জন্মভূমি বলে। তার নেতৃত্বে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম দেশ। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় জাতির পিতাকে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় হয় বিশেষ মোনাজাত। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাধিসৌধে ফুল দেন শেখ হাসিনা। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। যেসব দেশ দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সব ক্ষেত্রেই একাধিক নেতৃত্ব ও নেতার উপস্থিতি দৃশ্যমান। তবে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে গবেষকরা বলছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এরপর শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে লেখা চিঠি নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করে জাতির পিতার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। সেই শিশু অধিকার যাতে নিশ্চিত হয়, তার জন্য ১৯৭৪ সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন। এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। শিশু অধিকার আইন কিন্তু জাতিসংঘ তখনও করে নাই। জাতিসংঘ এ আইন করেছিল ১৯৮৯ সালে, আর জাতির পিতা করে যান ১৯৭৪ সালে। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে। শিশুরা একদিন দেশে নেতৃত্ব দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা, সব কিছু আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি, যে বাংলাদেশের একটি মানুষের ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে, উন্নত জীবন পাবে, সেটাই লক্ষ্য। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। বইমেলা উদ্বোধন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন, উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির ৩২ নম্বরে সকালে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। পরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। অন্যদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে বিশ্ব নেতাদের। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা জন্মশত বার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে এবং বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে দেশের মানুষকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকার নবাবগঞ্জের সরকারি পাইলট স্কুল মাঠে সকালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির ডাকও দিয়েছিলেন, কিন্তু খুনিরা তাকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করে দেশকে সমৃদ্ধ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, আধুনিক বিশ্বের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্পের কাজে লাগাতে হবে। এর আগে সালমান এফ রহমান নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে গ্লুকোমিটার বিতরণ করেন। ভবিষ্যতে কিন্তু আরো আমরা কিন্তু এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হবে, এটার জন্য কিন্তু আমাদের সবাইকে থিওরি হতে হবে। ওই চ্যালেঞ্জটা আমাদের মুভ করতে, ওটার জন্য যদি আমরা থিওরি না হই, ওই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য যদি আমরা থিওরি না হই, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দেশ হিসাবে কিন্তু এই যে চ্যালেঞ্জটা আসবে সেটা আমরা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারি। সেটার জন্য আমাদেরকে এখন থেকে রেডি হইতে হবে। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটকাল। তবে এ দফায় ৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বিভিন্ন পদের ৪৮ প্রার্থী। নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১.৫ লাখ সদস্য। ৩ পার্বত্য জেলায় মোতায়েন থাকবে সেনাবাহিনী। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে এরই মধ্যে কুলাউড়ার ওসি ও শাখাটা থানার ইন্সপেক্টর তদন্তকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও ৪ ওসিকেও। ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ জেলার ১২৯ উপজেলায় ভোট ১৮ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। শুরুতে ১২৯ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভোট। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলায় ভোট হচ্ছে তৃতীয় ধাপে, আর দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে নেওয়ার সিদ্ধান্ত কমিশনের। এছাড়া নওগাঁ, পাবনা, ফরিদপুর, নোয়াখালী সদর, হাতিয়া, চট্টগ্রাম সদর, মিরসরাই ও রাউজানের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এতে সোমবার ভোট হচ্ছে ১১৬ উপজেলায়। ১১৬ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ১৭টিতে, আর ভাইস চেয়ারম্যান পদে ৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না ৫ উপজেলায়। কমিশন বলছে, বেশ কিছু রাজনৈতিক দল ভোটে না আসায় সৃষ্টি হয়েছে এ পরিস্থিতির। যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করে নাই, স্বাভাবিকভাবে নিজেদের দলের মধ্যে যাতে দলীয় কোন্দল না হয়, স্থানীয় নেতৃবৃন্দ হয়তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই বিষয়টা করে থাকেন। এ ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী ৩৬৪, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫৪১, আর নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৯৪ জন। ভোটার ১,৭৯,০০,০০০-এর বেশি, কেন্দ্র ৭,০৩৯টি। নিরাপত্তায় মাঠে থাকছেন ১.৫ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে র্যাব, বিজিবি। ৩ পার্বত্য জেলায় মোতায়েন থাকছে সেনাবাহিনী। বিধিভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছেন ২৫০'র বেশি ম্যাজিস্ট্রেট। এদিকে রোববার বিকেলে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব। জানান, ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে কমিশন। অনিয়মের অভিযোগে এরই মধ্যে ২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও ৪ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে দেওয়া হয়েছে অব্যাহতি। নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকায় ৩ পার্বত্য জেলা, সিলেট ও মৌলভীবাজারে পর্যটনে নিরুৎসাহিত করেছে কমিশন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩টি পার্বত্য জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে যে সেখানে উপজাতিদের মধ্যে কিছুটা বিরোধ আছে, সেখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়েছে। আর পক্ষপাতিত্ব এবং কিছু অভিযোগে, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকালও কিন্তু দুটি নির্বাচনী এলাকায়, আমি যদি নির্বাচনী এলাকা দুটির নাম বলি, গাইবান্ধা ৫ আসনের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং
কক্সবাজার ৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে নির্বাচনে ভোটারদের নিয়ে আসা। সেইটা আমরা দেখেছি যে প্রথম ধাপে খুব ভালো পরিস্থিতি ছিল না। এই ধাপে অবশ্যই রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির চেষ্টা করা প্রয়োজন। আর নিরাপত্তার বিষয়টা প্রথম ধাপে যেরকম ছিল, আমরা আশা করি যে আগামী দ্বিতীয় ধাপেও আগামীকাল নিরাপত্তা ভালো থাকবে। পার্বত্য চট্টগ্রামে বরাবরই সেখানে সেনা মোতায়েন থাকে নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য, এবারও আছে, এবং সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলিও নির্বাচনে আসায় কিন্তু নির্বাচনের পরিবেশটা অনেক ভালো থাকার কথা, অনেক বেশি অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা আছে, যেটা অন্যান্য জায়গায় কম। সেদিক থেকে আমার মনে হয় যে এটা পার্বত্য চট্টগ্রামের জন্য একটা অপরচুনিটি, যে সুষ্ঠু ভোট করা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করা। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, যেহেতু আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়ে যাচ্ছেন। 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, 4 জন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি, এগুলো করে আসলে ইসি যে আস্থা অর্জনের চেষ্টা করছে, সেই ঘটনাগুলো কি আসলে ভোটারদের মধ্যেও আস্থা তৈরি করবে কিনা এবং অংশগ্রহণ ভোটারদের বাড়বে কিনা? কোনো কোনো জায়গায় কিন্তু অংশগ্রহণমূলক আমরা দেখছি যে যথেষ্ট পরিস্থিতি ভালো। এই জন্য যে বিএনপি অংশ না নিলেও দেখা যাচ্ছে কোথাও কোথাও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অথবা বাম দলের প্রার্থীরা শক্তিশালী আছে। পার্বত্য চট্টগ্রামে যেমন অন্তত 7-8টা জায়গায় স্থানীয় যে রাজনৈতিক দলগুলি আছে তারা প্রার্থী দিয়েছে। সেখানে কিন্তু যদি নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করা যায় তাহলে সুষ্ঠু সুন্দর ভোট, অংশগ্রহণমূলক ভোট হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্তফসিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ নির্বাচনের দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। বিকেলে মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে নুরুল হক দাবি করেন নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অভিযোগ প্রশ্নে তিনি জানান সব প্যানেলের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে সম্মিলিত 5টি প্যানেল সোমবার সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া বেলা 11টা থেকে রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হয়ে ডিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। এই নির্বাচন পুনরায় দিতে হবে, যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে আমরা যারা একসাথে আন্দোলন করতেছি যুগোৎপদভাবে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আমি দায়িত্ব নেব কিনা। এটা আগেরই কিন্তু। নিউজিল্যান্ডে মসজিদে হামলায় এখন পর্যন্ত 4 বাংলাদেশের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার। তবে এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনার শেষে এ শঙ্কার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন দাফনের জন্য কারো মরদেহ স্বজনেরা দেশে আনতে চাইলে সরকার সহযোগিতা করবে। বিদেশে মসজিদ মন্দিরে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন দেশ সরকারিভাবে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ের জামাই ও শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা হৃদরোগের কথা জানালেও তা মানতে রাজি নন স্বজন ও সহকর্মীরা। ফার্মগেটের ইন্দিরা রোডে বাসা থেকে ভোরে স্কয়ার হাসপাতালে নেয়ার পর রাজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনার পর সহকর্মীরা স্কয়ার হাসপাতালে ছুটে যান। রহস্যজনক মৃত্যু দাবি করে সুষ্ঠু ময়নাতদন্তের দাবি জানান তারা। স্বজনেরা জানান আগের দিন একটি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শেষে রাত 12টায় বাসায় ফেরেন রাজন। রাত 3:30টার দিকে তিনি মাকে ফোন করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কথা জানেন। পরে ভোরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান স্ত্রী ও শ্যালিকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল ডাকসু নিয়ে অস্থিরতা। এবারে জানিয়ে দেব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। ইকবাল বলেছেন ডাকসু নিয়ে অস্থিরতা চাই না, শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন চাই। রিমার মত যারা একে পুঁজি করে অস্থিরতা করতে চাইছে তাদের আইনের আওতায় আনা হোক। আশফাক জানিয়েছেন ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকায় এই অস্থিরতার জন্য দায়ী। আয়েশা বলেছেন এমন ডাকসু চাইনি যা বিতর্ক ছড়াবে। নাইম বলছে সব পক্ষের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করা উচিত। রিয়াসাত বলছেন সবার নির্বাচনের ফল মেনে নেওয়া উচিত।
রোকেয়ার মত, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এমন প্রশ্নবিদ্ধ নির্বাচন বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট করবে। রাফিউল বলেছেন, পুনরায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট। বৃষ্টি বলেছেন, অস্থিরতামুক্ত শিক্ষাঙ্গন তার চাওয়া। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু কিশোরদের হাতে উঠছে মুজিব গ্রাফিক নভেলের ষষ্ঠ পর্ব খাজার কারসাজি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে এই কমিক্স বুক সিরিজের প্রকাশক CRI এর পক্ষে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশের শিশু কিশোর ও তরুণ প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে গ্রাফিক নভেল মুজিব। বঙ্গবন্ধুর আত্মজীবনীকে শিশুদের উপযোগী করে তোলাই এই প্রকাশনার লক্ষ্য। ইংরেজির পাশাপাশি জাপানি ভাষায়ও প্রকাশিত হয়েছে এটি। ওনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এটা খুব সুন্দর একটা উপহার পেয়েছি। মুজিব সিরিজের ষষ্ঠ পর্বে খাজা নাজিমুদ্দিনের নানা কূট কৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান বইটির সম্পাদক শিবু কুমার শীল। গান্ধী, লিঙ্কন, ম্যান্ডেলা এরকম বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তাদের জীবনী কেন্দ্রিক গ্রাফিক নভেল আমরা দেখতে পাই। তো ওই কালচারটার একটা মানে ধারাবাহিকতা এখানে। বঙ্গবন্ধুর যে কথা, তার জীবনের যে নানা রকম উত্থান পতন, এই গ্রাফিক নভেলের মতো একটা উদ্যোগের মধ্য দিয়ে মানুষের কাছে যাতে সেটা তুলে ধরা যায় এবং মানুষ নিজে সিদ্ধান্ত নেবে যে সে কোন পক্ষে থাকবে। নভেলটির গ্রাফিক শিল্পী রম্য ম্যাগাজিন উন্মাদ খ্যাত সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বললেন, এই গ্রাফিক নভেলের কাজ করা তার জন্য এক অসামান্য অভিজ্ঞতা। অনেক মজার আর হচ্ছে লিডারশিপের গল্প আছে, সেলফ কনফিডেন্সের গল্প আছে। হ্যাঁ, যেটা আমরা একজন বাঙালি এরকম করতে পারে, তো নিজের কলিজার মধ্যে লাগে, তাহলে 19% আমিও তো পারবো। হ্যাঁ, তো ওই ইন্সপিরেশনগুলো, অনুপ্রেরণাগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। এই গ্রাফিক নভেলটি নিয়ে ভবিষ্যতে অ্যানিমেশন চলচ্চিত্র বানাতে চায় CRI। অনেক এরকম উদ্যোগ আছে যে একটা স্কুলে একটা কম্পিটিশন হচ্ছে, তারা CRI এর সঙ্গে যোগাযোগ করছে, প্রায় 1000 বা 2000 বই তারা ওখানে স্কুলে বাচ্চাদেরকে মনে করছে এটা দেওয়া দরকার। আর বঙ্গবন্ধুর উপরে আসলে এই ধরনের কন্টেন্ট তো কম, ফলে যাদের আগ্রহ আছে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এটা বেশ ভালো সংখ্যায় যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল সিরিজ মুজিব প্রকাশিত হবে মোট 12 পর্ব। প্রতি পর্বের দাম রাখা হয়েছে 150 টাকা। তৈমুর সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব নওগাঁর ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।